মাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। এবার সমন্বয়কদের দল ধ্বংস নিশ্চিত, কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য আওয়ামী লীগের পুনর্বাসন ও সেনাবাহিনী নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট ঘিরে বিভক্তি দেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি নেতাদের মাঝে। কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দল মনে হচ্ছে যে নিশানা হারিয়ে ফেলেছে। কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন স্পষ্ট নয়, তাদের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। সেনা প্রধানের সঙ্গে হাসনাত এবং সার্জিসের যে বৈঠক হয়েছে তা নিয়ে একেবারে রীতিমতো রাজনীতির অঙ্গন তোলপাড়। বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিবেশ কিন্তু খুবই উত্তপ্ত। দর্শক মণ্ডলী, এরই মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন। ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর, কঠিন অ্যাকশনে গিয়েছেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত এবং চাঞ্চল্যকর তথ্যগুলো বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করে বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে। বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ, মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল, কিন্তু সেনাপ্রধানকে লাড়াচাড়া কইরা বা সেনাবাহিনীকে লাড়াচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনি, পাশাপাশি এনসিপি নামক যে দলটা, যেটা একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, পুরো দলকেই বিতর্কিত করেছেন। কারণ হাসনাত আব্দুল্লাহর এই পোস্টকে কেন্দ্র করে গেল 48 ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে, দিন শেষে সার্জিসের একটা পোস্ট এসে হাসনাতকে ঠুইকা দিছে। আবার তাদের ঠুকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস তো হাসনাত আপনারা দুইজনের একজন মিথ্যাবাদী, মিথ্যা বলছেন। সরি ভাই, চুপ থাকতে পারলাম না। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাতের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত। এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন, আমজনতার কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি? যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো, আওয়ামী লীগও আছে, শেখ হাসিনাকে অন্যায় করলো নাকি করলো না, ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না? আপনি আওয়ামী লীগের মধ্যে হাজারো নেতা কর্মী পাবেন যারা মনে করছে না এটা তো সরকার পতনের আন্দোলন ছিল, এই সারজা শাস্তিরা মানে এরা সার্জিস হাসনাত আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল, সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল, তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই। তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট, সার্জিস হচ্ছে মেইন ভিলেন। এখন আপনি কাকে ভিলেন ভাবছেন? একটা দলের দুইটা মূল কি পয়েন্টে কিন্তু বসে আছে হাসনাত এবং সার্জিস। আবার এই যে দুজনকে নিয়ে হান্নান মাসুদ কমেন্টটা করছেন, সে যথেষ্ট যৌক্তিক একটা কাজ করছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন, বাট আমার পয়েন্ট অফ ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না, তবে ব্যক্তি হিসাবে তার অবস্থানটা ক্লিয়ার করছে। কারণ সেনাবাহিনী একটা ন্যাশনাল ইস্যু। আবার সেনাবাহিনী দেখেন নেত্রা নিউজকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার কি বলছে যে হাসনাতের দাবি একটা অবাস্তব, অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য। মেইন কারণ হচ্ছে যে হাসনাত যে কোনো উদ্দেশ্যে হোক, রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক, সেনা প্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন। বাট দিন শেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই। এখন উল্টো তারা বিপদে। আপনি যদি তাদের এই কমেন্টগুলোর মানে এই পোস্টগুলো তারা যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক আইডিতে, অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে, বলছে যে তোমাদের মতন মানুষ দেওয়া দেশ চলবে, নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি ওয়াসা ভবন থেকে বাড়ি ছিল নিয়োগ নেওয়া, ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল, এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে। আর হাসনাতের অবস্থান নিয়ে নানান প্রশ্ন রেখেছে। আর 48 ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে, নেতা বলতে এই দলটা 8-10 জন বেসিস একটা দল, এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে, এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে। হান্নান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপিকে নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বুনছে, স্বপ্ন দেখছে, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে, সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো পুরো দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করছে। কিন্তু সত্যি এদের কট্টর সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ভাইব ছিল। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া, ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়া এই দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই, কথা বললেই আপনি স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে দেওয়া হবে, তারপর নানান ধরনের মবজাস্টিসের শিকার হতে হবে, মানে এই যে বিষয়গুলো মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না, তারা এখনো বুঝতেছে না। তবে নির্বাচনটা আসুক, আজকে বলে গেলাম ভিডিওটা সেভ করে রাখেন, ব্যাপক ভরাডুবি হবে, ব্যাপক
মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস। এখানে অনেকগুলো ইস্যু আছে, মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনবেন? অনেকগুলো ইস্যু গত 7 মাসে তারা পাকাইছে। দেখেন, মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা, কিন্তু এখানে বৈশা আপনি এটার মূল্যায়ন রাখা কঠিন। দিন শেষে এরা ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে। আপনি দেখেছেন গতকালকে ডক্টর ইউনূসকে নিয়েও কিন্তু এরা মন্তব্য করা শুরু করছে। ফাইনালি নির্বাচন হোক, ডক্টর ইউনূসের হাতটা সরে যাক, তারপরে দেখেন পরিণতি কি হয়। গণজাগরণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না। যারা স্বপ্ন দেখছেন ওই যে হাসনাত সার্জিসদের মতন, দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না, বন্ধু মহলে পাত্তা পাইতেন না, হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র তো পাইয়া পোলাপেন সালাম টালাম দেয়, আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু। এইসব উড়া জিনিস বেশিক্ষণ থাকে না, কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয়। সেনা প্রধানের সঙ্গে হাসনাত এবং সার্জিসের যে বৈঠক হয়েছে তা নিয়ে একেবারেই রীতিমতো রাজনীতির অঙ্গন তোলপাড়, নানা রকম প্রতিক্রিয়া। সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়েছে নবগঠিত এই দলে। সেখানে হাসনাত, সার্জিস তারা পোস্ট দিয়েছে, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারিও মতামত ব্যক্ত করেছে। শুধুমাত্র নাহিদ ইসলাম ছাড়া মোটামুটি যারা স্টার তারা পোস্ট দিয়েছে এবং হাজার হাজার মানুষ সেটা ফলো করছে, শেয়ার করছে। এই নিয়ে দলের মধ্যেই আলোচনা, যে দলের ভিতরে আলোচনা ছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা এবং এটা নিয়ে যে ধরনের হাস্যরস চলছে তাতে দল আসলে একেবারেই মানে বিপর্যস্ত এবং দল বিতর্কিত। দলের নেতারা কেউ জানে না দলের ফোরামে আলোচনা ছাড়া এই ধরনের প্রতিবাদ করা, পুরো তথ্যটা সামনে আনা, কার সিদ্ধান্তে তারা সেখানে গেলেন, যাওয়ার পর তারা কেন নিজ উদ্যোগে 11 তারিখের জিনিস কেন 21 তারিখে প্রকাশ করলেন, দলের ফোরামে কেন আলোচনা হলো না, এইসব নিয়ে একেবারেই দলের ভিতরে ছেঁড়াবেড়া অবস্থা। এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এখন প্রতিক্রিয়া দেয়নি, কোনো রাজনৈতিক দল দিলেও বিএনপি একেবারে নিশ্চুপ, তারা এই খেলায় মারতে চায় না। তারা মনে করে যে এটার ফলে একটা সংকট তৈরি করার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছানো, অর্থাৎ এমন সব ইস্যু নিয়ে আসা যাতে নির্বাচন পিছিয়ে যায়। এবং পরিস্থিতি এমন যে সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এইসব বিষয়ে একেবারে যেই এনসিপি নবগঠিত দল, সেই দলের যেই অবস্থা তাতে এই দল রীতিমতো এখন অন্যান্য রাজনৈতিক দলের থেকেও পিছিয়ে গেছে। অনেকে বলছে যে তারা ব্যক্তিগতভাবে তাদের যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তাটা আসলে তারা কাজে লাগাচ্ছেন, তারা দলকে ধার ধারছেন না এবং দলকে পুঁজি করে তারা যা ইচ্ছা তাই করছে। তো অনেকে বলছে যে যদি এই অবস্থায় হয় তাহলে টিকটকারদেরকে নিয়ে আসা হোক, যদি ফেসবুক এই সবকিছু প্রকাশ করা হয় তাহলে দলের দরকার কি, বরং দল থেকে তাদেরকে বাদ দেওয়া হোক। যত পপুলার আছে যে টিকটকাররা তাদেরকে নিয়ে আসা হোক, নিয়ে এসে তারা ফেসবুকে প্রতিদিন যে যার মতন করে নানান বিষয় উত্থাপন করুক এবং একটা বিতর্কের মধ্যে থাকুক। তারা নিজেদের ব্যক্তিগত জনপ্রিয়তা, নিজেদের এই পপুলারিজমটাকে এস্টাবলিশ করার জন্য যা খুশি তাই করছে, দলকে ব্যবহার করছে এবং পুরো দলটা একটা হাস্যরসের বস্তুতে পরিণত হচ্ছে, এমনটাই অনেকে মনে করছেন। হাসনাত আব্দুল্লাহ যেমন বলেছেন যে 11ই মার্চ দুপুরে তিনি সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই আলোচনার রেশ ধরে সার্জিস আলম লিখছেন যে যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। তিনি আবার ডিটেলস ভাবে লিখেছেন কি প্রস্তাব দিয়েছিল, মানে কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা আসলে সিরিয়াস ছিল না, কেন সিরিয়াস করা হলো, এই জন্য দ্বিমত পোষণ করেছেন। আবার হান্নান মাসুদ সেই পোস্টের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? অর্থাৎ পুরো নেতারা এখন ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে, একটা বিব্রতকর পরিস্থিতি। এনসিপি নেতাদের অনেকেই বলছেন হাসনাত এবং সার্জিসের এইসব ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য, এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন অনেকেই। দলীয় ফোরামের আলোচনা না করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা, আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়ে জনসমক্ষে প্রকাশ করা, এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকে। এনসিপি সূত্র বলছে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ দুপুরে সার্জিস আলমের ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার হওয়ার পর কেন্দ্রীয় নেতারা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। যেমন খালেদ সাইফুল্লাহ নামের এক নেতা বলেছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করেছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হচ্ছে সেটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। এই হচ্ছে পরিস্থিতি। মানে এক ধরনের যেই তারুণ্যের উত্তাপ, অনভিজ্ঞতার ছাপ এবং এক ধরনের কাউকে পরোয়া না করা,
যেহেতু তারা মনে করছে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এখন আর কাউকে পরোয়া করার কিছু নেই, এমন একটি মনোবৃত্তি নিয়ে যে দল করা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা পাবলিকলি আনা, এগুলো নিয়ে এনসিপির পুরো আদল নিয়ে, দলের নেতাদের নিয়ে এক ধরনের বিরূপ মনোভাব দলের ভিতরে তো হয়েছেই, অন্য রাজনৈতিক নেতারাও বিষয়টি ভালোভাবে দেখছেন না। ফলে এনসিপির জন্য আগামী দিনের রাজনীতি অত্যন্ত কঠিন। শুধু তাই না, এই যে চ্যালেঞ্জ তারা দিলেন, সেই চ্যালেঞ্জের মাসুলও হয়তো দিতে হতে পারে, এমন শঙ্কা করছেন অনেক। নতুন রাজনৈতিক দল মনে হচ্ছে যে নিশানা হারিয়ে ফেলেছে। কোন নিশানায় তারা আগাচ্ছে সেটা এখন জনগণের কাছেও যেমন স্পষ্ট নয়, তাদের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এ মনে হওয়ার কারণটা আমার নিজের কোনো ব্যক্তিগত মতামত নয়, তাদের বিভিন্ন মন্তব্যের কারণেই এটা জনমনে এখন প্রশ্ন হচ্ছে। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এই বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বেই সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত অ্যাক্টিভিস্ট, দেশের রাজনৈতিক দলের নেতাকর্মী, সেনাবাহিনীর সদস্য সব মিলে বাংলাদেশের সর্বজনতার সম্মিলিত প্রয়াসে 5 তারিখ আমরা জুলাই বিপ্লবের ফলাফল পেয়েছি 5ই আগস্ট। এই 5ই আগস্টের ফলাফলের পরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এদেশের সাধারণ শিক্ষার্থীদের যে দল কিংবা তাদের যে নেতৃত্ব, সেটা বাংলাদেশের নতুন কিছু উপহার দিবে। কিন্তু বাংলাদেশের রাজনীতি করা যে কত কঠিন এবং বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে ওঠা আরও যে কত বড় কঠিন, সেটা এখন তিলে তিলে অনুধাবন করছেন নতুন এই ছাত্রদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখা দরকার, মিডিয়ার সৃষ্টি কিংবা বিশেষ কোনো এজেন্সি বা বিশেষ কোনো জায়গা থেকে কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করে কোনো কিছু তৈরি করা, সেটা সাময়িক। এটা কখনোই দীর্ঘদিন টেকে না। দীর্ঘদিন টেকার জন্য আপনার ওন ক্যাপাসিটি এবং ওন বিশ্বস্ততা, মানুষ আপনাকে কিভাবে চিনে, কিভাবে ধারণ করে, সেটার উপর ভিত্তি করেই লম্বা রাজনীতি করতে হয়। আজকের একই দিনে একটা দলের 5 জন নেতা, 4 জন নেতার 4 ধরনের মন্তব্য। হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে সাক্ষাৎ করেছেন, তার মন্তব্য সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রাজনীতি নিয়ন্ত্রণ হোক, সেটা ঠিক নয় বাহিরে। সার্জিসের মন্তব্য, হাসনাতের এই বক্তব্যের সাথে সব কিছুতে তিনি একমত নয়, কিছু কিছু বিষয় দ্বিমত। একই সাথে 2 জন ব্যক্তি মিটিংয়ে ছিলেন। তারপরে এদেরকে নিয়ে আবার হান্নান মাসুদ নামে আরেকজন আছেন, তিনি মন্তব্য করলেন যে 2 জনের একজন মিথ্যা বলছেন। কে বলছেন সেটা তিনি জানেন না, মানে হয় হাসনাত মিথ্যা বলছেন, নয় সার্জিস মিথ্যা বলছেন। আর একজন ব্যক্তি বলছেন এই ধরনের আলোচনা মিডিয়ায় আসা উচিত হয়নি, আপনার কি বলে এই যে হাসনাত আবদুল্লাহ যেটা করলেন সেটা সঠিক হয়নি। তো এই মন্তব্য থেকেই বোঝা যায় যে পরিপক্কতার যে অভাব এবং এই রাজনৈতিক দলের যে নেতৃত্বের জায়গাটা এখনো সুবিন্যস্ত হয়নি, সেটা এখন স্পষ্ট হয়েছে। আমি তাদের শুভকামনা করেই সবসময় কথা বলেছি, আজও শুভকামনা করেই শুরু করছি। আমি চাই ছাত্র জনতা হারিয়ে না যাক, কিন্তু হারিয়ে যাওয়ার কিছু পলিসি তাদের এই রাজনীতিতে ইতিমধ্যে শুরু হয়েছে। রাজনীতিতে আমি ওঠার আগে আমার কিছু মুরব্বী লাগবে। আমাদের এই দেশের সংস্কৃতিতে বিএনপি, জামাত, অন্যান্য সিনিয়র রাজনৈতিক দল আছে, এই দলগুলো এখন পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়নি। রাজনীতির শিক্ষা আমাকে অর্জন করতে হলে আমার এই পারিপার্শ্বিক দলগুলো থেকেই নিতে হবে। আমি হয়তো তাদের থেকে সব কিছু অ্যাকসেপ্ট করবো না, কিন্তু পরিস্থিতির বিবেচনায় তারা কি করছে, কি পথে হাঁটছে, কিভাবে আমাকে হাঁটতে হবে, সেটা আমাকে জেনে পথ চলা উচিত। আমার কাছে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমি একবার সচিবালয় গিয়েছিলাম, 2-1 উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং তওবা পরেই এসেছি যে জীবনে আর কোনোদিন সচিবালয় যাওয়ার ইচ্ছা আমার নাই। এজন্য আমার কাছে মনে হয়েছে আপনি যখন কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে ধারণ করতে পারবে না, আপনাকে বুঝবে না, তা আপনি কখনোই তাদের মতো জায়গার বস্তু কিংবা সম্মানিত ব্যক্তি, এটা আশা করা ঠিক হবে না। আমি ঘুরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সবার মধ্যে এক ধরনের একক চিন্তার মানসিকতা প্রবেশ করে গিয়েছে, প্রত্যেকের মধ্যে এমন কিছু মনোভাব, এমন কিছু ভাব। আর মিডিয়াগুলোও এমনভাবে তাদের সামনে ফোকাস করাচ্ছে, দিয়ে দিচ্ছে এই বাংলাদেশের সামগ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি, এই দেশের মানুষের যে চিন্তা চেতনা, বয়োজ্যেষ্ঠ মানুষদের যে সম্মান, মধ্যম ক্লাসের মানুষদের সাথে যে আপনার সুসম্পর্ক, মানে ছোটদের প্রতি যে স্নেহসুলভ আচরণ, এই সব কিছু কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে 5 তারিখের পরে কিছু কিছু জায়গায়। আমরা বিজয় অর্জন করেছি বিদায় অনেক কিছু হয়তো চেপে গিয়েছি, আমরা হয়তো অনেক কিছু সহ্য করেছি, আমরা হয়তো অনেক কিছু মেনে নিয়েছি, কারণ আমরা এমন একটি ফ্যাসিবাদের কবলের মধ্যে ছিলাম, সেখান থেকে আমাদেরকে বিদায় দেওয়াটাই ছিল কঠিন কাজ। এই কঠিন কাজটি ছাত্র জনতা করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু রাজনীতিতে যে শিক্ষা, রাজনীতিতে যে একটি কঠিন লম্বা সময় পার হতে হয়, সেটা আমাদের কেন জানি ছাত্র জনতার মধ্যে এখন পর্যন্ত আসে নাই। এদেশে যে দোষারোপের রাজনীতি করে কেউ কারো উপরে উঠতে পারবে না, সেটা হয়তো অনেকেরই ভুলে গিয়েছে। কারণ আপনি এই সাধারণ শিক্ষার্থী হন আর যাই হন না কেন, এই বাংলাদেশে এখন আর আপনি কারো উপরে ট্যাগ লাগিয়ে, কারো উপরে মিথ্যাচার করে, কাউকে ছোট করে হ্যাও করে উপরে উঠতে পারবেন না। আপনি যখন কাউকে চোর বলছেন, তখন আপনি কি চুরি করছেন জনগণ কিন্তু সেটা দেখার জন্য বসে আছে। আপনি যখন কারো প্রোগ্রাম নিয়ে কথা বলছেন যে তার স্পন্সর কে দেয়, তখন আপনার স্পন্সর কে দেয় সেটা জিজ্ঞেস করলে আপনি বলেন যে তার নাম বলা যাবে না। দ্যাট মিনস আপনি কিন্তু অলরেডি আলোচনার মধ্যে চলে এসেছেন। আপনি একজন সাবেক মন্ত্রীর দুর্নীতি যখন খুঁজবেন, তখন আপনি কি কি আত্মীয়করণ করছেন, আপনি কি কি একক নায়কতান্ত্রিকভাবে চালাচ্ছেন, সেটা কিন্তু জনগণ চেয়ে চেয়ে দেখছে। অতএব এই বাংলাদেশে একক কিছুই করতে পারবেন না। এই বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে আপনাকে পথ চলা উচিত, আপনার এদেশের মানুষকে মূল্যায়ন করে আপনাদের পথ আগানো উচিত। আপনাদের কাছে আমার মনে হয়েছে আপনাদের মধ্যে একটু হলেও
হয়তো সেটা অভ্যাসগত কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, কিংবা হঠাৎ করে অতিরিক্ত কিছু হাতের কাছে পেয়ে যাওয়ার কারণে হতে পারে যে কোনোটা। আমি আপনাকে কোনোভাবে মানে নেগেটিভলি উপস্থাপন করতে চাই না, আমি স্টিল বিলিভ করি আপনারা ভালো, কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের অহংকার চলে এসেছে, আপনাদের ভিতরে এটা চলে এসেছে। কেউ কেউ নিজেকে খমিনি ভাবা শুরু করেছেন, কেউ কেউ নিজেকে মাহাতির মোহাম্মদ ভাবা শুরু করেছেন, কেউ কেউ নিজেকে মানে বড় মানে কি বলে ইমরান খান ভাবা শুরু করেছেন। মানে এই যে বাংলাদেশের বাহিরে যে সকল নেতারা এরদোগান ভাবা শুরু করেছেন, মানে আপনাদের মধ্যে এই চরিত্রটা 5 তারিখের পর থেকে পরিলক্ষিত হচ্ছে, আর এটাই আপনাকে ধ্বংসের অন্যতম কারণ হিসেবে সাব্যস্ত হচ্ছে। আপনি আপনার বন্ধুদের খোঁজ নেন, কি পরিমাণ দুর্নীতি কিংবা অন্যায়ের সাথে সম্পৃক্ত সেটা আপনার সমন্বয়কদের খোঁজ নেন, আপনার পাশে বিচরণ করা মানুষদের খোঁজ নেন, আপনি আপনার বিহেভটা দেখেন, আপনি আপনার সিনিয়রের সাথে কিভাবে চলছেন, একজন জুনিয়রের সাথে আপনি কিভাবে চলছেন, আপনি একজন সৈনিকের পাশে কিভাবে হাঁটছেন, একজন অফিসারের সাথে কিভাবে হাঁটছেন, আপনি একজন আপনার শিক্ষকের সাথে কিভাবে বসছেন হাঁটছেন, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক সিনিয়র শিক্ষকের পাশে কোন স্টাইলে চেয়ারে বসছেন, এটা নিজে ভাবার চেষ্টা করুন। আপনার এই সব কিছুই চুলচেরা বিশ্লেষণ হবে। পদ মানে এই নয় যে আমাকে সব কিছুতেই সিনিয়র থাকতে হবে, নো। আপনারা আজকের বাংলাদেশের মানুষের যেরকম ভালোবাসা পেয়েছেন সেই ভালোবাসাটা আবার নষ্টও কিন্তু আপনারা করবেন। শোনেন, বাংলাদেশে এক সময় শেখ মুজিবুর রহমান সাহেব সবচাইতে বেশি জনপ্রিয় ছিল, এটা তো সবাই মানবেন নাকি? একটা সময় এমন জনপ্রিয়তা ছিল যে এই দেশে সবাই মিলে শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আনুগত্য ভালোবাসার অভাব ছিল না। 15ই আগস্ট সংগঠিত হয়েছিল কি কারণে হয়েছিল? সেই সময় দিনের মধ্যে এই কয়েকটা বছরের তার কর্মকাণ্ডের কারণে 15ই আগস্ট সংগঠিত হলো এবং জিরো তলানিতে গিয়েছে, এবং আজও তার কোনো জায়গায় মূর্তি থাকলে সেটা মানুষ ভাঙছে। কারণটা কি? এই ঘৃণাটা কোত্থেকে তৈরি হয়েছে? আপনারা বাংলাদেশের 5ই আগস্টের যে সিম্পেথি, আপনাদের প্রতি যে ভালোবাসা, আপনাদের প্রতি যে সম্মান, সেটা রক্ষা করতে কেন জানি ভুলে গিয়েছেন, পারছেন না আপনারা পারছেন না। আমি যদি প্রশ্ন করি, আপনাদের 8 মাসের অ্যাচিভমেন্ট কি করতে পেরেছেন জাতির জন্য? আপনারা 8 মাসের মধ্যে আপনার রাষ্ট্র সংস্কারের জন্য, বিশেষ করে যারা ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা এসেছেন, আপনার এক্সাম্পল সৃষ্টি করার মতো রাষ্ট্রের জন্য আপনি কি উপহার দিতে পেরেছেন? কিছু সিন্ডিকেট, কিছু নিজস্ব লোক ছাড়া রাষ্ট্রের জন্য আপনার কি ভূমিকা পালন করেছেন বলেন? এমন তো না, আপনারা তো এমন কেউ নয় যে আপনারা হঠাৎ করে আপনি পৃথিবীর কাউকেই আর চেনবেন না, এমনটা হওয়া উচিত নয়। আপনারা ভাবখানা এমন পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে এসে চেয়ারে বসেছেন না, আপনি তো আমার পাশের রুম থেকে উঠে আসা একজন মানুষ, আমার বাসার মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ, আমার গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, আমার বাংলাদেশেরই একজন মানুষ। আপনাদের আচার ব্যবহারগুলো পরিবর্তন না করলে বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবেন না। আপনাদের মনে হচ্ছিল কয়েকদিন আগের ব্যবহারে যে সবাইকে কিক মেরে ফেলে দিবেন, এদেশের বিএনপি থাকবে না, এদেশের জামাত থাকবে না, এদেশের অন্য দল থাকবে না, ভাবখানা এমন বাংলাদেশের সব গিয়ে আপনার সাথে যুক্ত হবে। কেউ না। এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে, সবার আগে আপনার নিজস্ব, আপনাকে একদম সমস্ত শরীরে স্ক্যান করে জাতির কাছে জানাতে হবে, হু আর ইউ, আপনি কে, আপনার দর্শন কি, আপনার চিন্তা কি। বহু মহারথী এখানে এসেছে, পানির মতো ছোট হয়ে যাচ্ছে, 1-2টা সিট নিয়েও চিন্তা করতে পারে না। ছাত্র জনতার যে স্পিরিট, যে ধরনের আপনাদের কর্মপদ্ধতি থাকা উচিত ছিল, যে সততা, যে ন্যায়নিষ্ঠা নিয়ে আপনাদের পথ চলা উচিত, সেটাকে অবশ্যই ভাটা লেগেছে, অবশ্যই লেগেছে। আপনি বড় বড় ইফতার মাহফিল করলেই হয়ে যায় না, বড় বড় সমাবেশ করলেই হবে না, মাইক, টাকা পয়সা এগুলো হচ্ছে সাময়িক, পিছন থেকে মানুষ দিচ্ছে। আমি আজও বলছি, মিডিয়ার ক্যামেরাগুলো আরেক দিকে তাক করবে, আপনাদেরকে বাংলাদেশের কেউ জিজ্ঞেস করবে না। উচ্ছিষ্ট মনে হবে, নিজের কাছে কষ্টদায়ক মনে হবে যে এই দেশের জন্য করেছি। হ্যাঁ, সেটা অনুভব করেই আপনি বাংলাদেশের জন্য কিছু করুন, সেটা অনুভব করেই জনগণের সাথে সম্পর্ক রাখুন, সেটা অনুভব করেই রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্ব স্থাপন করুন। আপনারা তো সবাইকে শত্রু বানিয়ে ফেলেছেন। যেই গণ অধিকার পরিষদ আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনাদেরকে তৈরি করেছে, আপনি কি সেই নুরুল হক নূরের প্রতি একটা কার্টিসি মেসেজ, ভদ্রতা দেখাতে পেরেছেন? বলেন আপনারা তো দল করেছেন, পারেন নাই, আমি জানি পারেন নাই। এটাই হচ্ছে আমার রাজনীতিতে অধপতনের মূল কারণ। হতে পারে তিনি আরেকটি রাজনৈতিক দল করেছে, আপনি তো ওই দলের ছিলেন, ব্র্যাকেটে পিছন থেকে উঠে এসে নতুন কিছু পেয়ে গেলেন। এই জিনিসগুলো তারাও একসময় পেয়েছিল, কিন্তু কপাল খারাপ, তারা আওয়ামী লীগের আমলে পেয়েছে, দুর্নামের ভাগী হবে, ওখান থেকে বের হয়ে এসেছে, অন্যরা আর গোয়েন্দাদের সহযোগিতা নেয়নি। কিন্তু নতুন যারা এসেছেন, নির্দ্বিধায় বলতে পারি, কারো সহযোগিতা ছাড়া আপনি কোত্থেকে এগুলো করছেন? সম্ভব না। আপনি সহযোগিতা নিচ্ছেন, সেটা যে নামে নেন, ওই পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে কেউ না কেউ, আপনি সে কারণে উচ্ছ্বাসিত হয়ে পথ চলছেন। কোনো সমস্যা নেই, আপনাদের এই উচ্ছ্বাসটা আমরা দেখতে চাই, কিন্তু সেটা হতে হবে আদর্শের ভিত্তিতে, সততার ভিত্তিতে। আপনি একজন নেতা আপনাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে, তিনি বাংলাদেশের মানে তাকে নিয়ে সমালোচনা করে, তিনি হাইজ্যাক করেছেন, তিনি পাওয়ার নাকি হাইজ্যাক করেছেন, তিনি নাকি অবৈধভাবে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলকে, বিশেষ করে জামাতকে, কিছু বলতে রাজনৈতিক দল জামাতকে প্রতিষ্ঠিত করেছেন বারবার। এই কথাগুলো যখন বলেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন, বাংলাদেশের জামাত ইসলামকে চেনেন? কত বছরের রাজনৈতিক দল, কত ঘাত প্রতিঘাতের পরে এই দলটি এসেছে। বিএনপিকে চেনেন যে বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন, যে মানুষটি একজন সাধারণ মানুষ থেকে আজকের জাতির শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছে। আমরা কাকে কোন লেভেলে রেসপেক্ট করবো, দিস ইজ আপ টু ইউ, এটা আমার ডিসিশন না, কিন্তু আমাদের কথাবার্তা, আলোচনার শেপ থেকেই আগামীর বাংলাদেশ মনে হবে কিভাবে হবে। আমি এই ছাত্র জনতার এই কথাগুলো এই জন্য বললাম, গত দুদিনের আপনাদের আচরণই স্পষ্ট হচ্ছে বাংলাদেশের আগামী দিনে ছাত্র জনতার এই নেতৃত্বটাও আবার সন্দেহাতীতভাবে নিশ্চিত যে এটা আবার ভিন্ন দিকে যাচ্ছে। আবারও আমাদেরকে ওই পুরাণ নির্ভরই হতে হবে, কারণ পুরাণ তো অন্তত খারাপ, ঠিক আছে, এই পুরাণের মধ্য থেকে মানুষ অন্তত এখন বাছাই করবে যে পুরাণের উপরে একটু হলেও আস্থা আছে তার। সেই পুরাণ কারা? পুরাণ ওই বিএনপি, পুরাণ ওই জামাত, পুরাণ ওই অন্য দল,
হ্যাঁ, পুরানো ইসলামী আন্দোলন, পুরানো গণ অধিকার, মানুষের উপরেই আস্থা রাখবে। এখন হয়তো আপনাদেরকে এমনও হতে পারে আপনাদেরকে টিকে থাকতে হলে এদের মধ্যে ঢুকে যেতে হতে পারে, কিন্তু যে উচ্ছ্বাস নিয়ে নেমেছিলেন সেই উচ্ছ্বাসটাই আপনারাই ভাটা পড়াচ্ছেন। আমি সে কারণে আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের আপন ছোট ভাইয়ের মতো, কেউ কেউ বড় হতে পারেন আমি জানি না, কিন্তু আপনাদেরকে চেহারা দেখলে যদি না চেনেন, চেহারা দেখলে যদি না বুঝেন যে আমি আপনার কি হই, আপনি আমার কি হন, আমরা একে অপরকে যদি আলিঙ্গন করতে না জানি, ভালোবাসতে না জানি, এই আন্দোলনটাকে যদি শুধু একরোখা একজনের পকেটের ভিতরে ঢুকিয়ে রাখি, এটা কোনোদিনই একজনের আন্দোলন নয়, এটা সামগ্রিক সকলের। সেই জিনিসটা যদি আমরা না করি তাহলে আমাদেরকে কেউ রিকগনাইজ করবে না। আপনারা যেখানে সেখানে সব জায়গায় আপনাদের কৃতিত্ব দাবি করতে গিয়ে এবং এলোমেলো বক্তব্য দিতে গিয়ে আজকের আপনারা এখন এই কুণ্ডলীর মধ্যে ঢুকে পড়েছেন, যেটা হওয়ার কথা ছিল না। আপনারা সবাইকে শত্রু বানিয়েছেন এবং সবাই এখন আপনাকে বিক্রি করবে, আপনার মাথার উপরে কাটাল ভাঙবে, বিচিগুলা ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন। কিচ্ছু করার নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা, দুনিয়া অনেক কঠিন। এই লম্বা কঠিন সময়ের জন্য রাজনীতি করতে হলে আপনাকে আপন পর চিনতে হবে। আপনারা আসবেন, আমি জানি অনেক আপন মানুষদের কাছে আবার ফিরে আসবেন আপনারা, কিন্তু যখন ফিরে আসবেন সেই সময় আর সেই আস্থা এবং ভালোবাসাটা পাবেন না। আপনার ব্যক্তিগত কোনো জনপ্রিয়তা অনেকেরই নাই, শুধু শেখ হাসিনা বিরোধী প্ল্যাটফর্মের কারণে আপনাকে জনগণ ভালোবেসেছে, পেজে লাইক দিয়েছে, ভিডিও দেখছে, এই। কিন্তু আপনি আকাশ সম কেউ না, এদেশে বহু আকাশ সম মানুষ বাসার ভিতরে শুয়ে আছে, কোনো লাভ নাই। অতএব আপনাদের আকাশ সম চিন্তা করে লাভ নেই, আপনাদেরকে পরিবর্তন করতে হবে, আপনাদের নেচার পরিবর্তন করতে হবে, ব্যবহার মানুষের সাথে ভালো করতে হবে এবং আপনাদের কথাবার্তা সম্মিলিতভাবে এবং আপনাদের রাজনৈতিক দর্শনটাও ক্লিয়ার করতে হবে। আমার সন্দেহ হয় আপনাদের রাজনৈতিক দর্শনটা ওই সবার মতোই পেঁচিয়ে গেছিয়ে আবার সেই ধর্মীয় অনুভূতি থেকে একটু বের হতে চান, যেটা আপনাদেরকে হালে পায়। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, এই সম্পর্কে আপনারা সকলেই জানেন। তাছাড়াও আজকের এই ভিডিওতে বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ, বর্তমান দেশের খুবই উত্তপ্ত পরিবেশ নিয়ে কিছু প্রতিবেদন শুনতে পারলেন। সম্মানিত দর্শক, আরও কিছু খোলাসা করি। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের নামে অভিযোগ এনে বাংলাদেশ উত্তপ্ত পরিবেশ তৈরি করে। এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়ক দলের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করতে চলেছেন। এইদিকে সমন্বয়কদের দল ধ্বংসের পথে, কারণ তাদের নেতাদের মধ্যেই এখন বিভক্ত হয়ে গেছে। যাই হোক দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। আজকের এই ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শুনতে পারলেন এবং বুঝতে পারলেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এখন বাংলাদেশটাকে কি করা উচিত, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।